হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। তোমরা তোমরা যারা সিপিএম ভক্ত, যারা টিএমসি ভক্ত, তারা বিশেষ করে, বাকিরা যারা আছে তারাও বিজেপি ভক্ত বা যারা দল ভক্ত, বিজেপি হোক, সিপিএম হোক, টিএমসি হোক, আইএসএফ হোক, যে ভক্তই হোক, যারা যারা চাকরি প্রার্থী আছো, যারা স্টুডেন্ট আছো, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, উচ্চ মাধ্যমিক দেবে, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বিভিন্ন স্বপ্ন নিয়ে, যারা গ্র্যাজুয়েশন করছো বিভিন্ন স্বপ্ন নিয়ে, যে আমি গ্র্যাজুয়েট করে কেউ মাস্টার হবে, কেউ কারোর ডাক্তার হওয়ার স্বপ্ন, কারোর টিচার হওয়ার স্বপ্ন, কারোর পাইলট হওয়ার স্বপ্ন, কারোর আর্মি হওয়ার স্বপ্ন, কারোর লোকো পাইলট হওয়ার স্বপ্ন। যারা স্বপ্ন দেখছো, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত যুব সমাজকে কাছে আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সমস্ত এর সঙ্গে সঙ্গে যারা চাকরি প্রার্থী আছো, যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা পুলিশ অ্যাসপিরিয়েন্ট আছো, যারা পুলিশের চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, যারা কম্পিটিটিভ লাইনে এসেছে সবে, যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা পিএসসি অ্যাসপিরিয়েন্ট, যারা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো সকল পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের কাছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী, আমার ছোট ভাই বোন, দাদাদিরা যারা আছে তাদের কাছে আমার ছোট্ট কয়েকটা প্রশ্ন। যুক্তি দিয়ে উত্তর দেবেন, নাকি অশিক্ষিত পাতাখরের মতো উত্তর দেবেন। অবশ্যই যুক্তি দিয়ে, সঠিক যুক্তি দিয়ে উত্তর দেবেন। যখন পারবেন না তখন অন্য কিছু বলবেন না, সঠিক যুক্তি দিয়ে কথা বলবেন। আমরা 15 বছর ধরে, তৃণমূল সরকার 2011 ক্ষমতা আসার পর 15 বছর ধরে পশ্চিমবঙ্গের শিক্ষা, প্রথমে শিক্ষা নিয়ে বলি, শিক্ষায় কি কি পেয়েছি আমরা আর কি কি হারিয়েছি। শিক্ষায় খাতে আমরা কি কি পেয়েছি আর কি কি হারিয়েছি। এই দীর্ঘ 15 বছরে পশ্চিমবঙ্গ থেকে কয়েক হাজার মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। যারা যোগ্য চাকরি হারিয়েছে তারা আবার পরীক্ষায় বসেছে। এই দীর্ঘ 15 বছরে যারা স্বপ্ন নিয়ে বাবা মায়ের লক্ষ লক্ষ টাকা খরচ করা বিএড ডিএড করেছিল, তাদের আজ স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেছে। আজ তারা 7-8 বছর বিএড করার পরেও, 7-8 বছর ধরে বিএড করার পরেও, 7-8 বছর পরেও একবার সুযোগ পেয়েও সে কিন্তু নিজের চাকরিটি সুনিশ্চিত করতে পারেনি। আজ এসএলএসটি রিক্রুটমেন্ট, টিচার রিক্রুটমেন্ট 9, 10, 11, 12 10 বছর বন্ধ। এই বিগত 8 বছরের সরকারি কর্মচারী যারা অবসর নিয়েছে, প্রায় 2,48,000 সামথিং অবসরপ্রাপ্ত, যারা অবসর নিয়েছে, শুধুমাত্র নতুন ভ্যাকান্সি ক্রিয়েটের কথা বাদই দিচ্ছি, যারা অবসর নিয়েছে, সেই শূন্যপদ পূরণ করলেও হয়তো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই মাথায় তুলে নাচত। যে শূন্যপদ ক্রিয়েট হয়েছে, যে শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদটাকে যদি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেগুলো অবসর নিয়েছে শুধুমাত্র, সেগুলোও পূরণ করত, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় করে নাচত। কিন্তু এই দীর্ঘ 8 বছরে বা দীর্ঘ 15 বছরে পশ্চিমবঙ্গ সরকার টিচার রিক্রুটমেন্টের রসগোল্লা, পিএসসি রিক্রুটমেন্টের রসগোল্লা আর নামে মাত্র ললিপপের মতো শূন্য পদ দিয়েছে। আপনারা দেখুন যে শেষ 2017 টেট হয়েছিল, 17 টেটের পরে দীর্ঘ প্রতীক্ষার পর, অনেক সংগ্রামের পর 22 টেট শিক্ষার্থীরা পাশ করলো, 22 টেট দিল। আজ 7 বছর 8 বছর অতিক্রান্ত হতে চললো, এখনো পর্যন্ত তাদের রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারেনি। আবার আবারও বলছি, তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের স্বপ্ন ওই ডবল চাকরির যে প্রতিশ্রুতি 15 বছর ধরে, প্রতি বছর ভোটের আগে যে প্রতিশ্রুতি পাই, 10 লক্ষ শূন্যপদ, আমার হাতে 10 লক্ষ শূন্যপদ রয়েছে, আমার হাতে 1 লক্ষ শিক্ষক শূন্যপদ রয়েছে, ললিপপ 13,000, সেটাও ভোটের আগে শেষ হচ্ছে না। পিএসসি রিক্রুটমেন্ট 2023 সালে, সেটাও শেষ হচ্ছে না, শেষ করার কোনো লক্ষণ নেই। তাহলে ভোটের আগে তোমরা ভাবছো সরকার ভয় পায়, 5 বছরের মধ্যে একবার ভয় পায়, তাও শুধুমাত্র ভোটের ফলাফলের আগের দিন পর্যন্ত।
যে সরকারই হোক শুধু ভয় পায় ফলাফল, ভোটের আগের দিন পর্যন্ত ভয় পায়, তাই না? ভোটের আগের দিন পর্যন্ত এরা ভয় পায়। তা সেই ভোট চলে আসলো, ভোটের ডেট ঘোষণা হবে এই তোমার মার্চ মাসের 2 তারিখ বা 3 তারিখে ভোটের ডেট ঘোষণা হবে। তারপরে সমস্ত খেলা বন্ধ, সমস্ত নিয়োগ বন্ধ, নিয়োগ তো কিছুই নেই। এই দীর্ঘ 15 বছরে আমরা কি হাতে গোনা বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি, বিভিন্ন কর্মসংস্থান, সেগুলো কলকারখানা সব বাদ দিলাম, সরকারি সেক্টর যেগুলো না হলে পরে রাজ্য চালানো অসম্ভব হয়। দেখলাম আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলছেন 4000-এর মতো বিদ্যালয় বন্ধ, 4000 মতো বিদ্যালয় যেখানে শিক্ষক সংখ্যা 0 অথবা 0। আর আমরা বিভিন্ন প্রথম সারির পত্রিকায় দেখেছিলাম 2000 মতো বিদ্যালয় রয়েছে যেখানে শিক্ষক সংখ্যা 0 অথবা 0। তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এমন একটা জায়গায় রয়েছি, এরপরেও এক শ্রেণীর মানুষ কি করে এই কথাগুলো বলতে পারে যে পশ্চিমবঙ্গে আবার এই সরকারকেই চাই? এরা কি শিক্ষিত নাকি পাতা খেয়ে শিক্ষিত হয়েছে? কি করে বলতে পারে এই পশ্চিমবঙ্গে এই দীর্ঘ 15 বছরের টিচার রিক্রুটমেন্ট বন্ধ, পিএসসি রিক্রুটমেন্ট বন্ধ, এসএসসি রিক্রুটমেন্ট বন্ধ, আর নামে মাত্র ললিপপ যেগুলো রয়েছে সেগুলো বছরের পর বছর ধরে ঝুলছে। এখনো পর্যন্ত ক্লার্কশিপের রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারেনি, এখনো পর্যন্ত টিচার রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারেনি, এখনো পর্যন্ত প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ললিপপ দিয়েছে 13,000, সেটা কমপ্লিট করতে পারেনি, এখনো পর্যন্ত কেপি কনস্টেবলের কমপ্লিট করতে পারেনি, এখনো পর্যন্ত আপনাদের কেপিএসআই কমপ্লিট করতে পারেনি, এখনো পর্যন্ত আপনাদের মিসলেনিয়াস কমপ্লিট করতে পারেনি, একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারেনি, সেগুলো এখনো পেন্ডিং ঝুলছে বছরের পর বছর। 23 সাল ক্লার্কশিপ 2023, কেপিএসআই 2023, প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022। আজ প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে 3-4 বছর চাকরি চলবে। তাহলে এই যে ভয়ঙ্কর জায়গায় পশ্চিমবঙ্গটার শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি কোলাপস করে দেওয়া হয়েছে, এর পিছনে দায়ী কে বা কারা? প্রশ্নটি আপনাদের কাছে করলাম, উত্তরে জানাবেন। আর যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, 1500 টাকা নিয়ে হঠাৎ করে এই পেন্ডিং রিক্রুটমেন্ট গুলো কমপ্লিট না করে ভোটের আগে কি করলো? যুবসাথী প্রকল্প চালু করে দিল। 1500 করে টাকা নাও, আমাকে ভোট দাও, 1500 করে টাকা নাও, আমাকে ভোট দাও। না, এটা আমরা চাকরির জন্য তোমাদের সহায়তা করছি। এটাকে সহায়তা বলে? যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট করার পর তুমি যদি এটা আনতে, সেটা মেনে নিতাম যে হ্যাঁ, যে রিক্রুটমেন্ট গুলো ভোটের আগে ছিল, সেই রিক্রুটমেন্ট গুলো ভোটের আগে কমপ্লিট করেছে, এখন যারা চাকরি পায়নি বা যারা রয়েছে তাদের আমরা সাহায্য করছি। তুমি 8 বছর, 7 বছর, 10 বছরের রিক্রুটমেন্ট ঝুলছে, 4-5 বছরের রিক্রুটমেন্ট ঝুলছে, তুমি সেই রিক্রুটমেন্ট গুলো কমপ্লিট করতে পারছো না। তুমি নতুন করে যুবসাথী প্রকল্প নিয়ে আসছো, 60 লক্ষ 70 লক্ষ ফর্ম ফিল আপ হবে, 60 লক্ষ 70 লক্ষ ইন্টু 1500 কত হাজার কোটি টাকা যাবে প্রতি মাসে। তুমি এগুলো করতে পারছো, অথচ তুমি যে সমস্ত বঞ্চিত বেকার রয়েছে বছরের পর বছর কয়েকটা প্রজন্ম শেষ করে দিচ্ছ, তুমি আবার এদের কাছে ভোট চাও। কোন হিসেবে ভোট চাও বলো? কিসের তাই কি দেয়? আর কিছু এক শ্রেণীর পাতাখোর, এক শ্রেণীর মাতাল, এক শ্রেণীর চটিচাটা। দেখো, এক শ্রেণীর চটিচাটা কেন বললাম? দেখো, আমি তৃণমূল মানে চটিচাটা তা না। কিছু আছে এক শ্রেণী যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কথা বলে। তারা খুব ভালো করে জানে যে পশ্চিমবঙ্গের নিয়োগ রিক্রুটমেন্ট সব বন্ধ, খুব ভালো করে জানে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ, সমস্ত কিছু ঝুলছে। তো এরপরেও কি করে তারা বুক ঠুকে? অন্তত চুপ করে থাকা উচিত, তাদের মুখ বন্ধ করে থাকা উচিত, অন্তত তাদের মুখ বন্ধ করে রাখা উচিত। লজ্জায় মাথায় মানে লজ্জায় ডুবে মরা উচিত। যারা টিএমসির শিক্ষিত গুলো রয়েছে, ওদের সুশিক্ষায় শিক্ষিত হলে লজ্জায় ডুবে মরবে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কি হাল করে ছেড়েছি, আর যেগুলো পেন্ডিং রিক্রুটমেন্ট সেগুলো শেষ করছি না। এদের তো লজ্জায় ডুবে মরা উচিত। তারপরেও এরা কমেন্ট বক্সে এসে কি করে গলাবাজি করে? কোন লজ্জায়? যে আমি 15 বছরে আমি পশ্চিমবঙ্গের জন্য কি করেছি? না 10টা হাতে গোনা কোনো শিল্প ইন্ডাস্ট্রি আনতে পেরেছি, না হাতে গোনা কোনো কয়েকটা ইন্ডাস্ট্রি বানাতে পেরেছি, না হাতে গোনা কয়েকটা কলকারখানা বানাতে পেরেছি, না আমরা কোনো রিক্রুটমেন্ট করতে পেরেছি। আর যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট গুলো রয়েছে সেগুলো তো কমপ্লিট করবে, সেগুলোও কমপ্লিট করছে না, সেগুলোও ঝুলছে। এই যে ভাবুন আপনারা, এই যে আপনাদের রিক্রুটমেন্ট গ্রুপ সি রিক্রুটমেন্ট, গ্রুপ সির পরীক্ষা যে 1 তারিখে দিতে যাবেন, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট যাবে। একবার ভেবেছেন এই নিয়োগ কবে হবে? একবারও ভেবেছেন যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের আন্ডারে রয়েছেন, আপনারা আনন্দে ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন, ভেবেছেন একবারও এদের কবে হবে?
ভেবেছেন একবারও এদের কবে রিক্রুটমেন্ট হবে? ভেবেছেন একবারও? ভাববেন ভালো করে। যারা শিক্ষিত আছেন, মূর্খ পাতাখোররা ভাববে না, কারণ মূর্খ পাতাখোরদের কাছে শুধু ধর্ম। যেখানে ধর্ম, যখন নেতারা ধর্ম নিয়ে তোমাদের ভোট নেবে ততদিন এরকমই চলতে হবে, কারণ ওদের মাথার মধ্যে ধর্ম ছাড়া কিছু নেই, কারণ ওরা ধর্ম ছাড়া কিছু দেখে না। কিন্তু পশ্চিমবঙ্গের যে শিক্ষা, শিল্প, কর্মসংস্থান সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে গেছে, সেদিকে কারো নজর নেই। কিন্তু এই সমস্ত পাতাখোররা এসব দেখবে না। পাতাখোরদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে ক্ষমতায় নিয়ে আসো। কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়ন হোক তাতে না হোক তাতে কিচ্ছু আসে যায় না। পশ্চিমবঙ্গের জনগণ বাঁচুক না মরুক তাতে কিচ্ছু আসে যায় না। আর যদি পশ্চিমবঙ্গের, আজ আবার বলছি, যদি পশ্চিমবঙ্গে এই বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে রিক্রুটমেন্টের হাল, যারা পেন্ডিং রিক্রুটমেন্টে রয়েছে, যদি এই সরকার পুনরায় ক্ষমতায় আসে, তাহলে এই রিক্রুটমেন্ট কবে হবে, কোন জন্মে হবে, কতবার আন্দোলনে নামতে হবে, কতবার কত কিছু করতে হবে, সময় তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। আর তোমরা তো শিক্ষিত, সবাই জ্ঞানী, ভালো করেই জানো যে বিভিন্ন রিক্রুটমেন্টের জন্য কত বছর অপেক্ষা করতে হয়েছে, এক একটা রিক্রুটমেন্টের জন্য কতবার আন্দোলন করতে হয়েছে, কত বছর ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইতে হয়েছে সরকারের কাছে। তো এই ভিক্ষাটা কিন্তু চলবে, এই ভিক্ষাটা চলবে, এই ভিক্ষাটা চাইতে হবে। এই সরকার ক্ষমতায় আসলে আমাদের ভিক্ষা করেই খেতে হবে। অলরেডি হাতে তোমার থালা ধরিয়ে দিয়েছে, অলরেডি হাতে ভাতার থালা ধরিয়ে দিয়েছে, এবার শুধুমাত্র সেটাকে ইমপ্লিমেন্ট করার পালা। এই সরকার ক্ষমতায় আসলে পরেই অলরেডি 1500 করে টাকা দিচ্ছি, আর কি চাই? মাসে মাসে ভিড়ি ঘরে ঘরে বসে 1500 করে টাকা পাচ্ছ, লজ্জা করে না চাকরি চাইতে? ঘরে বসে 1500 করে টাকা পাচ্ছ, লজ্জা করে না টাকা চাইতে? লজ্জা করে না চাকরি চাইতে? লজ্জা তো করা উচিত। তো সেরকম জায়গায় চলে এসেছে। তো আবারও বলছি, এই রিক্রুটমেন্ট গুলো, যেগুলো রিক্রুটমেন্ট চলছে, যেগুলো অনগোয়িং প্রসেস রয়েছে, যেগুলো 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর ধরে ঝুলছে, এই রিক্রুটমেন্ট যদি ভোটের আগে শেষ না করতে পারে, শেষ না করে, সরকার চাইলেই শেষ করতে পারে, কিন্তু সরকার শেষ করছে না, বা সবার মধ্যে কোনো সদিচ্ছাও দেখছি না। সরকার চাইলে 1 মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট করে ফেলতে পারে, কারণ সমস্ত কিছুই অলরেডি কোনোটা 50%, কোনোটা 80%, কোনোটা 90%, কোনোটা হয়ে রয়েছে। সরকার চাইলেই পারে। তার জ্বলন্ত উদাহরণ দিয়ে দিই, তার জ্বলন্ত উদাহরণ আপনাকে দিয়ে দিই। কয়েক মাসের মধ্যেই, মানে একদিনের মধ্যে পরিকল্পনা সেটিং হয়ে গেল, যুবসাথী প্রকল্প। 1 সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে প্রান্তে, প্রত্যেকটা বিডিও অফিসে, প্রত্যেকটা জায়গায় সেন্টার খুলে গেল, সমস্ত অফিসারদের রাস্তায় নামিয়ে দেওয়া হলো, সমস্ত অফিসাররা জমা নিচ্ছে। 1 মাসের মধ্যে সমস্ত প্রকল্প, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ফর্ম জমা হয়ে যাচ্ছে, ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, সাবমিট হয়ে যাচ্ছে, টাকা ঢোকাও শুরু হয়ে যাবে। তাহলে এগুলো যদি হতে পারে কয়েক দিনের মধ্যে, তাহলে বছরের পর বছর ঝুলে থাকা রিক্রুটমেন্ট গুলো কেন শেষ হবে না? এই প্রশ্নটা কখনো করেছেন যারা চটি ভক্ত? এই প্রশ্নটা কখনো করেছেন সরকারকে, যে বছরের পর বছর ঝুলছে? শুধু ভাববেন না যে আমার তো কোনো চিন্তা নেই, আমি তো কোনো চাকরির জন্য খাটছিও না। আপনি ভাবছেন যে আমি তো চাকরির জন্য খাটছি না, আমার কিসের চিন্তা? আমি তো এদিকে চাটাচাটি করছি, ওদিকে পকেটে আমার চলে আসছে মোটামুটি, হ্যাঁ, এদিক থেকে ওদিক থেকে, দলের থেকে চলে আসে, চলে যাবে। আপনার তো ছেলে মেয়ে হবে, আপনার তো ছেলে মেয়ে হবে ভবিষ্যৎ। আপনার ছেলে মেয়ে হবে না? কয়েকটা প্রজন্ম শেষ হয়েছে, আরো কয়েকটা প্রজন্ম শেষ হবে, আরো কয়েকটা প্রজন্ম শেষ হবে, সেই দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। আজ সরকারের বাজেট দেখুন, বাজেট দেখলে পরেই যারা শিক্ষিত জ্ঞানী পাতাখোর বাদে, তারা বুঝতে পারবেন যে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা খাতে বাজেট কি, পশ্চিমবঙ্গের শিল্প খাতে বাজেট কি, পশ্চিমবঙ্গের পরিবহন সেক্টরে বাজেট কি, কোথায় বাজেট, আজকে বাজেট কোন খাতে বাজেট আজকে ভাবুন। একটা রাজ্যকে যদি ভালো করে তুলতে হয়, উন্নত করে তুলতে হয়, আধুনিক করে তুলতে হয়, সেই রাজ্যের মানুষের জীবনযাত্রা মানসম্মত করতে হয়, সেই রাজ্যের মানুষকে যদি চাকরি দিতে হয়, স্বাবলম্বী করতে হয়, সবার আগে কর্মসংস্থান, সবার আগে শিল্প, সবার আগে শিক্ষা। আর সেই শিক্ষাটাকেই সবার আগে শেষ করে দেওয়া হচ্ছে, কারণ এদের এই যে দেখবেন কিছু মাতাল পাতাখোর আছে, এই মাতাল পাতাখোর গুলো কিন্তু এই শিক্ষায় শিক্ষিত, কারণ এদের কাছে কিন্তু ওই আমার না কর্মসংস্থান লাগবে, না আমার শিল্প লাগবে, না আমার কিচ্ছু লাগবে না, আমাকে শুধুমাত্র ওই মাসে মাসে টাকা দাও, আমার দ্বারা এমন হবে না অমন হবে না, আমি চেটেই সংসার চালাবো, এখান থেকে কাটমানি খাবো, ওখান থেকে কাটমানি খাবো, সংসার চালাবো। একবার ভেবেছেন কখনো? ঠান্ডা মাথায় ভাববেন যে এইবারও যদি এই সরকার ক্ষমতায় চলে আসে, তাহলে পশ্চিমবঙ্গের এই যে হাল আছে, যে হাল এখন চলছে, এর থেকেও 1000 গুণে খারাপ হয়ে যাবে।
হাজার গুণে খারাপ হয়ে যাবে। দেখুন, সরকার যখন দেখে নেবে যে আমি ক্ষমতায়, সরকার যখন দেখবে যে আমি ক্ষমতায় আসলাম, এই 15 বছর ধরে নিয়োগ করলাম না, কোনো কর্মসংস্থান ব্যবস্থা করলাম না, ইন্ডাস্ট্রি করলাম না, শিল্প করলাম না, কোনো কিছু করলাম না, শুধুমাত্র বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্মানো ভাতা, মৃত্যু ভাতা, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী বা বয়স্ক ভাতা, আর হচ্ছে তোমাদের যুব সাথী, জীবন সঙ্গী, এগুলো করেই যদি আমার যদি আমি যদি ক্ষমতা থাকতে পারি, বাকি সব তো আমার নেতার পকেটে যাবে, তাহলে এইগুলো করেই যদি আমি ক্ষমতায় থাকতে পারি, তাহলে আমার কি দরকার আছে ওই শুধু শুধু একজনকে চাকরি দিয়ে 70,000 80,000 টাকা দেওয়া? কি জন্য তারা চাকরি দিলেই তো একজনকে 30,000 40,000 করে গুনতে হবে, আর সেই 30-40,000 টাকায় আমি আরো 500 ভোট কিনতে পারবো। এবারে যদি ক্ষমতায় চলে আসে, তাহলে সরকারের কি পরিমাণ সাহস হয়ে যাবে বুঝতে পারছেন? এই সরকারের পৈতৃক সম্পত্তি তো এখনই ভাবে পৈতৃক সম্পত্তি, এই আমাদের তো গণতন্ত্র কিন্তু নেই, এখন মনে হয় পৈতৃক সম্পত্তি। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থাটা এখন পৈতৃক সম্পত্তি হয়ে গেছে। এরা দেখে নিয়েছে যে আমি নিয়োগ, কর্মসংস্থান, শিল্প না করে যদি ক্ষমতা চলে আসতে পারি, তাহলে কি দরকার আছে? তাহলে আমাদের বিভিন্ন নেতা মন্ত্রীদের পকেট বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফ্ল্যাটে টাকা পাওয়া যাবে, বিভিন্ন জায়গায় তারা মোটা হবে। তাহলে জনগণকে এরকম করে ভিক্ষা দিয়ে দিয়ে রাখবো, তাহলে কোনো চিন্তাই নেই। 15 বছর যখন আসতে পেরেছি, আর এবার যদি চলে আসতে পারি, তাহলে তো কোনো এবার চলে আসার পর কি হবে, তাদের মানসিকতা কি হবে? ও তো ইমর্টাল হয়ে যাবে। এবার ক্ষমতা চলে আসলে ওরা ইমর্টাল হয়ে যাবে, বুঝতে পারলেন? যদি এবার ওরা ক্ষমতা চলে আসে, ওরা ইমর্টাল হয়ে যাবে। ওরা উন্নয়ন, কর্মসংস্থান, শিল্প এগুলো চিরতরে পশ্চিমবঙ্গ থেকে মুছে দিয়েছে অলরেডি। আর তো পুরো তখন তো কোনো গল্পই থাকবে না যে এত কিছুর পরেও যদি আমরা ক্ষমতা চলে আসতে পারি, তাহলে পশ্চিমবঙ্গে কিসের শিল্প, কিসের কর্মসংস্থান, কিসের শিক্ষা? পশ্চিমবঙ্গে অনলি ওয়ান একটাই শিক্ষা, সেটা হচ্ছে ভাতা, আর কিছু নেই। যদি কিছু থাকতো তাহলে ভোটের আগে আমাদের নিয়োগগুলো শেষ হতো, আমাদের পেন্ডিং রিক্রুটমেন্ট গুলো শেষ হতো। দেখুন, আমাকে একজন দেখলাম ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেলে, যেটা মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমাকে একজন বলছে, দাদা তুমি এত বলছো, তোমার উপর প্রেশার আসবে। প্রেশার আসার কি আছে? জীবন তো এমনি শেষ করে দিয়েছে, প্রেশার কি আসবে? টিএমসির চটিচাটা দিয়ে কি করবে বলুন? নিয়োগ নেই, কর্মসংস্থান নেই, কি প্রেশার দেবে? শিল্প নেই, সমস্ত কিছু বন্ধ, তো প্রেশার দিয়ে কি আছে? এমনু শেষ, তাই না? তো তুমি যখন চলে যাবে, তখন সঙ্গে নিশ্চয় 10 জনকে নিয়ে যাবে, একা যাবে না। তুমি যখন চলে যাবে, সঙ্গে নিশ্চয় 10 জনকে নিয়ে যাবে, একা যাবে না। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো এখন যা চলছে তা সত্যি ভয়ঙ্কর, সত্যি ভয়ানক। কিন্তু এক শ্রেণীর পাতাখোররা বুঝবে না, কারণ ওই পাতাখোরদের কাছে শিক্ষার কোনো মূল্য নেই, ওই পাতাখোরদের কাছে কর্মসংস্থানের কোনো মূল্য নেই, ওই পাতাখোরদের কাছে মানুষের নিরাপত্তার কোনো মূল্য নেই, ওই পাতাখোরদের কাছে তোমাদের অন্য কোনো কিছুর মূল্য নেই। ওদের শুধু একটাই লক্ষ্য, ধর্ম। ওরা ধর্ম ছাড়া কিছু বোঝে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা, আবারও বললাম, যদি এর পরেও যদি এই সরকার ক্ষমতায় থাকে, যদি ক্ষমতায় চলে আসে, তাহলে এটা একদম জ্বলন্ত ভাবে ধরে নিন যে আমরা যে ভিক্ষা করছি, এই ভিক্ষা করেই জীবন চলবে। এই 1,000 টাকা করে ভিক্ষা চলছে, আপনারা কি ভাবছেন এই ভিক্ষা চিরন্তনকাল চলতে থাকবে? এই ভিক্ষাবৃত্তি চিরন্তনকাল চলতে থাকবে? ভুল ভাবছেন। এই ভিক্ষাবৃত্তি আজ চালু হয়নি, এই যে ভিক্ষাবৃত্তি, এই যে ভাতা প্রকল্প, এটা আজ চালু হয়নি, এটা সিপিএম চালু করেছিল। ভালো করে তথ্য যাচাই করে দেখবেন, সিপিএম এর আমলে চালু হয়েছিল, 500 টাকা করে দিত। সিপিএম এর আমলে সিপিএম চালু করেছিল 500 টাকা। সিপিএম সেকুলারিজমের দল, তারা চালু করেছিল 500 টাকা মাসে, তারা চালু করেছিল এটা। যখনই আমাদের মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসলো, চরম গুড় বতাসা 1,000 টাকা করে দিল। এবার সেটা যেটাকে আমরা বলি, কি বলে তোমার, ভুলে গেছে এই মুহূর্তে, এক্সিস কার্ড না কি একটা কার্ড মাধ্যমে সেটা নাম লেখানো, বেকার হিসেবে নাম লেখানো হতো সেটা। তো সেটা তোমার অনেকেই পেত, কিন্তু কিছুদিন দেওয়ার পরে বন্ধ হয়ে গেছে। অনেকেই পেত, মানে কয়েকজন মনে করো সিরিয়াল অনুসারে, তো সেটা আবার চালু করলো। তো এটা কি ভাবছো, এটা তোমাদের আজীবন চলবে? এই 5 বছর দেবে, 5 বছর দিলে হয়ে যাবে?
5 বছর দেওয়ার পর তুমি স্বাবলম্বী হয়ে যাবে, তোমার চাকরি হয়ে যাবে 5 বছর দেওয়ার পর। যারা 10 বছর ধরে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারে না, তারা 5 বছর পরে তোমার চাকরি দিয়ে দেবে। যারা 10 বছর ধরে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারে না, তারা 5 বছর পরে তোমাকে স্বাবলম্বী করবে, তোমাকে সহায়তা করছে চাকরির জন্য, হ্যাঁ, বিভিন্ন প্রাইভেট পড়ানোর জন্য টিউশন খরচ, বই খাতা খরচ দিচ্ছে, তাই না? এগুলো তোমাদের টিউশন খরচ দিচ্ছে না? তাই এই টিউশন খরচে এই 5 বছর পরে তোমাকে স্বাবলম্বী করে দেবে। যে সরকার 10 বছর ধরে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারে না, 7 বছর 8 বছর ধরে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারে না, সেই সরকার তোমাকে স্বাবলম্বী করে দেবে 5 বছর পরে। বিশ্বাস করছো তুমি? সেটা 15 বছর ধরে বিশ্বাস করে কি ফল পেয়েছো? আজ একটা জিনিস সিম্পল ভাবো, বছরের পর বছর 2017 সালের শেষ, তোমরা হয়তো পরিসংখ্যান দেখো, যারা শিক্ষিত তারা পরের কথা বিশ্বাস না করে নিজে অন্তত একটু ঘেটে দেখো, তথ্য যাচাই করে দেখো। আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয় সিপিএম এর আমলে, মানে 2011 সালের আগে কত হাজার প্রাথমিক বিদ্যালয় ছিল? কত হাজার প্রাথমিক বিদ্যালয় ছিল? কি বলছো ভাগ্যশ্রী দাস? বলছো দাদা নেক্সট ফ্রেসের স্বপ্ন ভুলে যাও, নেক্সট ফ্রেসের স্বপ্ন ভুলে যাও। বুঝতে পারলে? নেক্সট ফ্রেসের স্বপ্ন ভুলে যাও, শুধু এটুকু বললাম, নেক্সট ফ্রেসের স্বপ্ন ভুলে যাও। আজ বছরের পর বছর যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো ঝুলছে, সেগুলো কমপ্লিট না করে ভাতা প্রকল্প চালু করে দিল। এটাকে সমস্ত জায়গায় প্রচার চালানো হচ্ছে যে একটা ভয়ঙ্কর একটা উন্নয়নের প্রকল্প নিয়ে চলে এসেছে। আর মানুষ তো নিরুপায় না। তার যদি মোবাইলে রিচার্জ খরচও ওঠে, তাও কিন্তু সে ছুটবে যে আমি না নিলে অন্য কেউ নিয়ে নেবে, এটা তো আমার আপনার টাকাই। তাহলে মানুষ কিন্তু হন্যি হয়ে ছুটছে, হন্যি হয়ে কিন্তু দৌড়াচ্ছে এই ভাতা প্রকল্পের জন্য। আজ দেখতে পাচ্ছি এমবিবিএস ডাক্তার, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন পোস্টের বড় বড় পিএইচডি করা বিভিন্ন, তারাও আজ ভাতার লাইনে দাঁড়াচ্ছে। কেউ ভাতা চায়, কেউ ভাতা চায় না। পাতাখোর মাতাল বাদে কেউ ভাতা চায় না। ছেলেরা অন্তত চায় না। পাতাখোর মাতাল যদি না হয়, সে যদি পাতাখোর মাতাল না হয়, কোনো শিক্ষিত ছেলে কোনোদিন ভাতা চায় না। আবার বলছি, যদি সে পাতাখোর মাতাল না হয়, তাহলে কোনো শিক্ষিত ছেলে ভাতা চায় না, তারা চাকরি চায়। আজ পশ্চিমবঙ্গে কেন ভাতা প্রকল্প চালু করেছে? কেন ভাতা প্রকল্প চালু করতে হবে? কেন? তুমি যদি প্রতি বছর টিচার রিক্রুটমেন্ট করতে, প্রতি বছর তুমি যদি শিক্ষক রিক্রুটমেন্ট করতে, প্রতি বছর যদি তুমি তোমার যে রিক্রুটমেন্ট গুলো রয়েছে বছরের পর বছর বিভিন্ন রিক্রুটমেন্ট স্বচ্ছতার সঙ্গে করতে, তাহলে তোমাকে ভাতা প্রকল্প চালু করতে হতো। ভাতা প্রকল্প কেন করছো? কারণ তুমি ভালো করে জানো যে আমি নিয়োগ করাতে পারছি না। তুমি ভালো করে জানো যে আমি নিয়োগ করাতে পারছি না। তুমি ভালো করে জানো যে যুব সমাজ তোমার উপর ক্ষিপ্ত। আর তাদেরকে এখন মাথায় ঠান্ডা বুলি দিয়ে 1500 করে টাকা দিয়ে ভোট নেবা, 1500 করে টাকা দিয়ে তুমি ভোট নিয়ে নেবা, এত সহজ। বললাম তো, ওই পাতাখোর বাদে কেউ তোমাদের ভোট দেবে না, এটুকু বলে দিলাম। এবার পশ্চিমবঙ্গের বেকার যুব সমাজ যারা আছে, শিক্ষিত সমাজ যারা আছে, তারা এবার কেউ ছেড়ে কথা বলবে না। আবারও বলছি, পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজ যারা আছে, তারা কেউ ছেড়ে কথা বলবে না। এবার কি ভাবছেন? সবাই চুপচাপ আছে, সবাই ঘুমিয়ে আছে, আমার তো কোনো চিন্তা নেই। এক শ্রেণীর মাতাল পাতাখোর গুলো চিল্লাচ্ছে দিদির জয়, দিদির জয় হয়ে যাবে। এবারে যুব সমাজ ওভাবে মেনে নেবে না। লাইন দেখে, ভাতার লাইন দেখে ভাবছেন সবই তো আমার। মানুষের যখন প্রচন্ড অহংকার হয়ে যায়, তখন মানুষ যা ইচ্ছা তাই করে, ক্ষমতার অপব্যবহার করে। আজ পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকারদের জীবন শেষ করে ভাতা প্রকল্প চালু করে আপনি ভাবছেন পুনরায় ক্ষমতায় আসবেন? আমার মনে হয় না সেই দিনটা ফিরে আসবে। আবার বললাম, এক শ্রেণীর পাতাখোররা শুধু এদেরকে সাপোর্ট করবে, কারণ ওদের কাছে শিক্ষা, কর্মসংস্থান, শিল্প, বেকারত্বের জীবন, কয়েকটা প্রজন্মের জীবন এদের কাছে কিছু না। এদের কাছে শুধু ধর্ম আগে। ওরা শুধু ধর্ম বোঝে, আর কিছু বোঝে না। তো আমাদের পশ্চিমবঙ্গের যে হাল, আমাদের বেকারদের যে হাল, আজ বছরের পর বছর পাশ করে তুমি বসে থাকবে, তোমার যন্ত্রণাটা কোথায়? কি শেষ করবা? করো, শেষ করে দাও। শেষ করার কিছু নেই তো, করো শেষ। কি শেষ করো বলো? শেষ করার কিছু আছে? শেষ করতে কিছু বাকি রেখেছো? বছরের পর বছর একটা রিক্রুটমেন্ট যদি ফেলে রেখে দাও, নয় মাত্র ললিপপ দিয়ে, যেখানে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে, যেখানে পার্শ্ববর্তী রাজ্য বিহার
2 বছরের মধ্যে 3.5 লক্ষ নিয়োগ করলো, আবার 50,000 নিয়োগ ছেড়েছে। লজ্জা করে না দেখে? এদের একটু লজ্জা করে না? বিন্দু মাত্র তো লজ্জাবোধ থাকা উচিত। পার্শ্ববর্তী রাজ্যগুলো দেখে মানুষ শেখে। মানুষ কোনো ভুল করলে পাশে যদি কেউ বলে যে না ভাই এটা ভুল হচ্ছে, এটা ভালো করে দেখ ও কি করছে, পার্শ্ববর্তী রাজ্যগুলোতে দেখছে না? বছরের পর বছর শুধুমাত্র টিচার রিক্রুটমেন্টই করেছে 3 বছরের মধ্যে 3.5 লক্ষ বিহারে টিচার রিক্রুটমেন্ট হয়েছে। আবার আবার 4.0 দিয়েছে, যেখানে 48,000 প্লাস শিক্ষক রিক্রুটমেন্টের অলরেডি কবে পরীক্ষা, কবে আপনার নোটিফিকেশন, কবে পরীক্ষা সবকিছু দিয়ে দিয়েছে। আর এরা 7 বছর 8 বছর ধরে একটা রিক্রুটমেন্ট ললিপপ মাত্র 13,400 শূন্য পদ দিয়ে সেটা তো বছরের পর বছর ঝোলাচ্ছে। তো এর মতো নোংরা কিছু হতে পারে? এর থেকে জঘন্য কিছু হতে পারে? এই যে সমস্ত আপনাদের একটা কথা বলি, সিম্পল একটা কথা বলি, এই যারা দেখবেন এই দলের নেতারা আছে, এই দলের নেতা, আপনাদের অনুরোধ করবো, এই দলের নেতারা যারা আছে, এই দলের নেতারা যারা আছে, তারা কোনো সভা অনুষ্ঠান কোথাও গিয়ে এরকম কথা বলতে পারছে যে আমরা বাংলার জন্য এত শিল্প করেছি, এত কর্মসংস্থান করেছি, এত লক্ষ চাকরি দিয়েছি, এত লক্ষ টিচার রিক্রুটমেন্ট করেছি, এত লক্ষ পুলিশ রিক্রুটমেন্ট করেছি, এত লক্ষ ক্লার্কশিপ নিয়োগ করেছি, এত লক্ষ পঞ্চায়েতে নিয়োগ করেছি, এত লক্ষ ফুড এসআই নিয়োগ করেছি? এরা কিন্তু কর্মসংস্থান, শিল্প, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য এসব নিয়ে কোনো কথা বলতে এদের ক্ষমতা নেই। এরা কি নিয়ে কথা বলে? এরা কথা বলে দিদি লক্ষ্মী ভান্ডার করেছে, দিদি কন্যাশ্রী করেছে, দিদি সবুজ সাথী করেছে। তাহলে এদের উন্নয়ন হচ্ছে এগুলো। দেখবেন টিএমসির বিভিন্ন এজেন্ট আছে, আমি ওদের এজেন্ট বলি, বিভিন্ন এজেন্ট আছে। এরা কি প্রচার করে দেখবেন? এদের প্রচারে কখনোই কর্মসংস্থান, শিল্প, আমাদের পশ্চিমবঙ্গের বেকারত্ব, আমাদের যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট গুলো নিয়ে এরা সহমর্মিতার একটা সিম্পল একটা পোস্ট করে না। এরা সিম্পল একটা পোস্ট করে না, কারণ পোস্ট করলে দল থেকে বাদ দিয়ে দেবে, আর ভাতা আসা বন্ধ হয়ে যাবে, আর পকেটে মানি ঢোকা বন্ধ হয়ে যাবে। এরা সেটা বলে না। দেখবেন এদের যে সমস্ত সভা মিটিং, এরা কোথাও চাকরির প্রসঙ্গ তোলে না। এদের মিটিং গুলো দেখবেন, এদের মিটিং এ কোথাও চাকরির প্রসঙ্গ ওঠে না, এদের মিটিং এ কোথাও শিল্পের প্রসঙ্গ ওঠে না, এদের মিটিং এ কোথাও কর্মসংস্থানের প্রসঙ্গ ওঠে না, এদের মিটিং এ কোথাও কোম্পানি, যেমন এতগুলো কোম্পানি করবে সেসব প্রসঙ্গ ওঠে না। এদের মিটিং এ শুধু প্রসঙ্গ ওঠে স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ, বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মৃত্যু ভাতা, জন্ম ভাতা। এদের প্রসঙ্গ শুধু এগুলো ওঠে। এরা এছাড়া নিয়ে কিন্তু কোনো পশ্চিমবঙ্গের আর কোনো উন্নয়নের কথা এরা বলতে পারে না। কিন্তু এরা আবার ক্ষমতায় আসার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, এবং ক্ষমতায় চলেও আসবে হয়তো। আমরাই তো নির্লজ্জ না? নির্লজ্জ তো আমরা সবকিছু দেখে শুনে তারপরেও আমরা একেই করছি। নির্লজ্জ তো আমরা। ক্ষমতা তো আমরাই নিয়ে আসছি, তাহলে নির্লজ্জ কারা? নির্লজ্জ তো আমরা। ক্ষমতা তো আমরা নিয়ে আসছি। আবারও বলছি, এই যে বছরের পর বছর বেকারত্বের জীবন নিয়ে পড়ে রয়েছি না, আমাদের জীবন এমনু শেষ করে দিয়েছেন, এমনু শেষ হয়ে গেছে, এমনু শেষ অমনু শেষ। এই যে নিয়োগ বন্ধ করে রেখে, বছরের পর বছর নিয়োগ বন্ধ করে রেখেছেন, আজ 2022 সাল, 22 স্টেট 23 স্টেট পাশ করার পর এই যে পাগলা কুত্তার মতো ঘাউ ঘাউ করছি, আপনার কাছে পাগলা কুত্তার মতো ঘাউ ঘাউ করছি। তো আপনাদের কাছে তো এসবের কোনো মূল্য নেই, আপনাদের কাছে এসবের কোনো প্রয়োজন নেই। তো আপনি 15 বছর ধরে পশ্চিমবঙ্গের কি উন্নয়ন করেছেন, যারা সুশিক্ষায় শিক্ষিত তারা বুঝে গেছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সুশিক্ষায় শিক্ষিত মানুষ বেশি নেই, সুশিক্ষায় শিক্ষিত বেশি মানুষ নেই। তো বললাম তো, আমরা দেখবেন একটা কথা বলি যে আমরা সোশ্যাল মিডিয়ায় তো দেখি টিএমসি হেরে যায়, সোশ্যাল মিডিয়ায় দেখি তো ওদের কোনো খবর থাকে না। সোশ্যাল মিডিয়ায় সবাই এত বলে যে গেলে পরে জীবন বাঁচে, জীবন বাঁচে, কিন্তু কি করে আবার ক্ষমতায় চলে আসে? কি করে ক্ষমতায় চলে আসে? তার তো অনেক খেলা আছে। সে খেলা একদিন আপনাদের বলেছিলাম যে কি কি খেলা খেলে তারা, ভোটের আগে কিভাবে কাউন্টিং হয়, কিভাবে ভোট হয় বিভিন্ন এলাকায়, সেগুলো তো বলেইছিলাম যে কিভাবে কি গল্প হয়। আর তারপরও বড় কথা কি বলুন তো, আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষ অশিক্ষায় আলোকিত, বেশিরভাগ মানুষ কুশিক্ষায় শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত না। তাদের কাছে কারণ আমাদের বলুন তো, এগুলো আমরা তাদের তৈরি করেছি, সেই জায়গাটা আমাদের দিয়েছি। আমাদের রাজ্যের নেতা মন্ত্রীরা এরা ধর্ম নিয়ে খেলে, আমাদের রাজ্যের নেতা মন্ত্রীরা এরা ধর্ম নিয়ে খেলে, মানুষের আবেগ নিয়ে খেলে, মানুষের জীবন নিয়ে খেলে। আর জানে যে ধর্ম নিয়ে খেললে পরে তখন কর্মসংস্থান, শিল্প, মানুষ এগুলো কেউ দেখবে না, তখন ধর্ম দেখবে। তা আমাদের রাজ্যে ধর্ম নিয়ে খেলা হচ্ছে।
কিন্তু কর্মসংস্থান উন্নয়নের ক্ষেত্রে খেলা হচ্ছে না। আর আমাদের পশ্চিমবঙ্গে এই অশিক্ষিত কেন করে রাখছে? যত বেশি অশিক্ষিত করে রাখবে ততই তো লাভ, ততই তো এই পাতাখোর মূর্খগুলো আমাকে পাগলের মতো পুজো করবে। যত তুমি অশিক্ষিত থাকবে তত তোমাকে বোঝানোর সুবিধা হবে। তুমি যত অশিক্ষিত থাকবে তোমাকে তত বোঝানোর সুবিধা হবে। তুমি যদি শিক্ষিত হয়ে যাও, তুমি তো তোমাকে কিছু বললেই তুমি সেটা মানবে না, তুমি যাচাই করে দেখবে তথ্যটা যে সত্যি বললাম না মিথ্যা বললাম, দেখবে না? তুমি যদি শিক্ষিত হও নিশ্চয়ই তুমি সেটাকে যাচাই করবে যে কথাটা সত্য না মিথ্যা। যাচাই করে তো দেখবে, যাচাই করে তো দেখবে যে এটা সত্যি বলছি না মিথ্যা বলছি, এটা সত্য না মিথ্যা। আর এই জন্যই আমাদের মূর্খ করে রাখা। আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ গ্রামীণ এলাকা, বেশিরভাগ অশিক্ষিত মানুষ, আর তারা এই বললাম 500 টাকা, তাদের কাছে 500 টাকা 1000 টাকা লক্ষ টাকার সমান, লক্ষ টাকার সমান। তো ভালো করেই জানে যে শালা শিক্ষিত যারা শিক্ষিত জ্ঞানী তারা আমাকে ভোট দেয় না, তাদের ভোট দরকারও নেই। আর বেশিরভাগই রয়েছে গ্রামীণ বয়স্ক অশিক্ষিত যারা রয়েছে, যারা বেশিরভাগই যারা মূর্খ পাতাখোর রয়েছে, তারা আবার ক্ষমতায় নিয়ে আসবে। আর আবার আমাদের এই যেরকম আমরা ওই যে কুকুরের মতো ঘ্যাও ঘ্যাও করি, কুকুরের মতো ঘ্যাও ঘ্যাও সারা জীবন করে যাব, এরকম বছরের পর বছর চলবে। এই দেখেছিলেন যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জয়েন্ট লেটার বা মৃত্যুর পরে এসেছে? আমি পোস্ট করেছিলাম প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জয়েন্ট লেটার মৃত্যুর পরে এসেছে। সে মারা গেছে, তারপরে তার জয়েন্ট লেটার এসেছে। তো এরপরেও যদি এদের লজ্জা না হয়, এরপরেও যদি এই সমস্ত সাধারণ মানুষের যদি লজ্জা না হয় যারা, তাহলে আর কিছু করার নেই, তাহলে আর কিছু বলার নেই। বুঝলেন? এরপরেও যদি লজ্জা না হয় তাহলে আর কিছু বলার নেই, কিছু করার নেই, কিছু করার নেই। এভাবেই চলতে থাকবে। আর যারা স্বপ্ন দেখছো ওই কোন ফ্রেশের স্বপ্ন ভুলে যাও, ফ্রেশের স্বপ্ন ভুলে যাও। আবার বললাম ফ্রেশের স্বপ্ন ভুলে যাও। ভুলে গিয়ে যদি বাঁচতে চাও তাহলে পথে নামো, যদি বাঁচতে চাও, যদি নিয়োগ চাও তাহলে পথে নামো। এছাড়া সম্ভব না, এছাড়া সম্ভব না। নিয়োগের স্বপ্ন ভুলে যাও, ভোটের আগে নিয়োগের স্বপ্ন ভুলে যাও, ভোটের আগে নিয়োগের স্বপ্ন ভুলে যাও, সেই স্বপ্ন শেষ। ভোটের আগে পিএসসি ক্লার্কশিপ নিয়োগ হবে, ভোটের আগে মিসলেনিয়াস নিয়োগ হবে, ভোটের আগে তোমাদের টিচার নিয়োগ হবে, সেই স্বপ্ন ভুলে যাও। বুঝতে পারলে? সেই স্বপ্ন আর দেখে লাভ নেই, স্বপ্ন শেষ, সব স্বপ্ন শেষ আমাদের। আর ওই কি বলো, আমরা এই যে কি বলে ইসের মতো ঘ্যাও ঘ্যাও করে যাচ্ছি, তো এতে ঘ্যাও ঘ্যাওতে তাতে কিচ্ছু আসে যায় না। কারণ এরকম সংখ্যাটা খুব মুষ্টিমেয়, এই ঘ্যাও ঘ্যাও সংখ্যাটা মুষ্টিমেয়। বুঝতে পারলে? সংখ্যাটা খুব মুষ্টিমেয়। ওই ঘ্যাও ঘ্যাও কেউ শুনবে না, কেউ দেখবে না। বুঝতে পারলে? এটা হলো মূল বিষয়।